নমস্কার, আমি সুরজিৎ দে। তো আজকে আমার প্রথম ইউটিউব চ্যানেল লঞ্চ করা হলো ইংলিশ ক্লাসরুম। তো আশা করছি আপনাদেরকে যতটা আমি বলবো বা আমি খুব একটা এ ব্যাপারে অভিজ্ঞ নয় যে বিশাল কিছু করব, আশা করছি আপনাদের ভালোবাসা পেলে, আপনার সহযোগিতা পেলে আরো বেশি ভিডিও বানাতে পারবো। তো আজকে যে টপিকটা নিয়ে আমি বলতে চাইছি, প্রথম যে টপিকটা নিয়ে আজ আলোচনা করব সেটা হচ্ছে মাধ্যমিক সাজেশন 2026। সামনে মাধ্যমিক, সবাই ছাত্রছাত্রীরা টেনশনের মধ্যে আছো যে কিভাবে পড়লে নাম্বার বেশি পাবে বা কিভাবে নিজেকে রেডি করবে। তো তার জন্য একটা সাজেশন দরকার কিন্তু, ঠিক আছে? তো আজকে আমি প্রথম পুরো সাজেশনটা আমি আজকে আলোচনা করব। তো প্রথম আমি আসছি টেক্সটের ব্যাপারে। দেখো, টেক্সট অনেকগুলো আছে, একটা হচ্ছে গদ্য পোর্শন হয়, একটা পদ্য পোর্শন হয়। ফার্স্টে আমি গদ্যর পোর্শনটা নিয়ে বলি। গদ্যের পোর্শন কি আছে? গদ্যের পোর্শনে আছে আওয়ার রানওয়ে কাইট, আর হচ্ছে পাসিং অ্যাওয়ে অফ বাপু। আমার সাজেশনের মধ্যে দিয়েছি আমি আওয়ার রানওয়ে কাইট আর পাসিং অ্যাওয়ে অফ বাপু। আমি কিন্তু নিশ্চিত এই বছর আসতে পারে, বলতে আওয়ার রানওয়ে কাইটটা কিন্তু আসতে পারে। এবার হচ্ছে আলোচনার বিষয় হচ্ছে আমি কেমন ধরনের প্রশ্ন রেডি করব, কেমন ধরনের প্রশ্ন আসতে পারে। ন্যাচারালি এই গদ্যের পোর্শন থেকে এমসিকিউ অবশ্যই করবে, এমসিকিউ আসবে। আর কি আসবে? কমপ্লিট দ্য সেন্টেন্সেস। এটা খুবই সহজ। দেখো, টেক্সটটা যদি ভালো করে আমি পড়ে যাই তাহলে কমপ্লিট দ্য সেন্টেন্সটা করার পক্ষে কোনো কিন্তু অসুবিধা হবে না, ঠিক আছে? টেক্সটটা কিন্তু ভালো করে বাড়ি থেকে রিভাইজ করে যাবে, ভালো করে পড়ে যাবে, দেখে যাবে যেন কোনো প্রবলেম না হয়। তারপর আছে কজ এফেক্ট। দেখো, কজ এফেক্ট ব্যাপারে একটা বলে রাখি, একটা জিনিস আছে, পরীক্ষায় তোমাকে কজ দিল, ন্যাচারালি তার পরের লাইনটা এফেক্ট থাকে, আর যদি এফেক্ট দিয়ে দেয় কোনো কারণে তার আগের লাইনটা কিন্তু উত্তরটা হয় কজের। এবার আসছি অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, এই অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন সম্বন্ধে বলে রাখি আমি যে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স কিন্তু পুরো লাইনটা নিয়ে লিখতে হবে, কিন্তু পুরো লাইনটা নিয়ে, মানে সম্পূর্ণ বাক্যে উত্তর শেষ করবে, ঠিক আছে? এবং স্পেসিফিক একটা টেন্সের মধ্যে যাবে, স্পেসিফিক একটা টেন্সে হবে। প্রেজেন্ট টেন্স করলে প্রেজেন্ট টেন্স করবে, পাস্ট টেন্স করলে পাস্ট টেন্স করবে। আমার সাজেশন অনুযায়ী প্রেজেন্ট টেন্সে যাবে না, পাস্ট টেন্সে করবে। কারণ কি বলতো, পাস্ট টেন্সে তোমাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দেখতে হয় না, কিন্তু প্রেজেন্ট টেন্সে যখন তোমার সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকবে তখন তোমাকে এস বাই এস ব্যবহার করতে হবে। আমার সাজেশন অনুযায়ী কিন্তু কোশ্চেন গুলো সিম্পল পাস্ট টেন্সে লেখার চেষ্টা করবে। এবার আসি আমি পোয়েমের ক্ষেত্রে। দেখো, এবছর পোয়েমের ক্ষেত্রে যেটুকু আইডিয়া আমরা পেয়েছি তার থেকে বোঝা যাচ্ছে এবছর কিন্তু স্নেল আর ফেবেল, কি বললাম? স্নেল আর ফেবেল, স্নেল আর ফেবেল খুব ভালো করে পড়বে, কিন্তু স্নেল আসার সম্ভাবনা সব থেকে বেশি। অবশ্যই অবশ্যই কবির নাম কিন্তু তোমার দেখে যাবে। এবার কোশ্চেন প্যাটার্ন কিভাবে পড়বে? দেখো, এখান থেকে ন্যাচুরালি যেগুলো এসেছে প্রিভিয়াস ইয়ারে যেগুলো এসে থাকে, এমসিকিউ, ট্রু ফলস, অবশ্যই অবশ্যই সাপোর্টিং সেন্টেন্স দিতে হবে, কিন্তু ট্রু ফলস এর অবশ্যই অবশ্যই সাপোর্টিং সেন্টেন্স দিতে হবে। আর যেটা দেখে যাবে আনসার দ্য ফলোইং কোশ্চেন্স, এই আনসার দ্য ফলোইং কোশ্চেন্স এ বলে রাখি গদ্যের ক্ষেত্রে তোমরা নিজেরা লিখতে সক্ষম হবে, বাট পদ্যের ক্ষেত্রে যেহেতু ওটা মানে পদ্যের ভাষায় থাকে, তো সেটাকে গদ্যের ভাষায় আনার জন্য একটু কোশ্চেন, কয়েকটা কোশ্চেন যেগুলো খুব সাজেস্টিভ কোশ্চেন, যেগুলো আমি মেনলি স্টুডেন্টদের করিয়েছি, আমি সেগুলো পড়াতে দিয়ে দেবো, ঠিক আছে? আমার ফেসবুক পেজ ফলো রাখবে সুরজিৎ দে বলে, সেগুলো পেয়ে যাবে। তো সেগুলো একটু স্টাডি করে যাবে, ঠিক আছে? কেন অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন পোয়েম ক্ষেত্রে লেখাটা কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয় কিন্তু। আর কবিতায় কবির নাম অবশ্যই অবশ্যই করে কিন্তু লিখে যাবে, দেখে যাবে। দেখো, এবার আমি আসছি রাইটিং পোর্শনে। দেখো, রাইটিং তো অনেক আছে, কিভাবে তোমরা নিজেকে প্রিপারেশন নেবে। দেখো, প্রিপারেশন নেওয়ার জন্য আমি বলে রাখি এবছর কিন্তু নোটিশ 100% আসবে। নোটিশ নিয়ে কোনো রকম কোনো দ্বিধাবোধ করো না, নোটিশ কিন্তু অবশ্যই অবশ্যই দেখে যাবে। কি দেখে যাবে আমি এই ভিডিওতে আলোচনা করব। আগে বলি ইম্পর্টেন্ট টপিকস কোনগুলো, নোটিশ অবশ্যই অবশ্যই করে যাবে। দেখো, আমি দিয়েছি স্টোরি অবলিক প্রসেসিং। স্টোরি অবলিক প্রসেসিং কেন দিলাম? কারণ বিগত বছর দেখা গেছে স্টোরি আর প্রসেসিং কিন্তু একসঙ্গে আসে না, আসতেও পারে কিন্তু, কারণ মাধ্যমিকের ক্ষেত্রে কি দেখা যায়, যা সাজেশন করা হয় সেরকম ভাবে ঢোকে না, আসে না। তো আমি বলবো স্টোরিও দেখে যাবে, প্রসেসিংও দেখে যাবে। আর প্যারাগ্রাফ যেহেতু বিগত কয়েকটা বছর পরপর টানা এসছে, আমি আমার সাজেশন অনুযায়ী বলতে পারি ইনফর্মাল লেটার কয়েকটা দেখে যাবে। আমি অবশ্যই অবশ্যই সাজেশন দিয়ে দেবো, ইনফর্মাল লেটার অবশ্যই অবশ্যই দেখে যাবে। তাহলে কি কি দেখে যাবে? বিশেষ করে নোটিশ 100% কনফার্ম আসছে, আমার ধারণা অনুযায়ী স্টোরি বা প্রসেসিং একটাও আসতে পারে বা দুটোই দিতে পারে, আর ইনফর্মাল লেটার কিন্তু দেখে যাবে। কেমন? এবার বলি যে প্রসেসিং এর মধ্যে কি কি দেখতে হবে। দেখো, প্রসেসিং এর মধ্যে তো কমন আসার সম্ভাবনা খুব কম। অবশ্যই প্রসেসিং লেখা কিছু নিয়ম আছে, আমি ভিডিও অবশ্যই অবশ্যই করে দেবো, তাই তোমাদের লাভ হবে, খুব সহজ হবে দেবো। দেখো,
চ্যানেল তো অনেক আছে, ইউটিউব চ্যানেল অনেক আছে, ঠিক আছে, কিন্তু সহজভাবে গ্রামার, সহজভাবে রাইটিং কিভাবে লিখবে, আমি অনেকগুলো ফলো চ্যানেল করেছি। তো তার মধ্যে যেগুলো আমি ভুল টুল পেয়েছি, ভুল বলতে সেই অর্থে ভুল নয়, মানে খুব শিখে শেখার সময় কিন্তু আর বেশি দিন নেই, সেগুলো আমি অবশ্যই ভিডিও দেবো। আজকে কিন্তু সাজেশন নিয়ে আলোচনা করছি, তাই সাজেশনের বিষয়টাই বেশি করে আমি প্রায়োরিটি দিচ্ছি। তো কি কি পড়ে যাবে দেখো, প্রসেসিং এর ক্ষেত্রে পড়ে যাবে স্কুল ম্যাগাজিন, 2 নম্বর হচ্ছে হাউ বিল্ডিং ইজ কনস্ট্রাক্টেড, 3 নম্বরে মাস্টার্ড অয়েল, 4 নম্বরে নিউজ পেপার, 5 নম্বরে পেপার মেকিং, 6 নম্বরে ফ্লাওয়ার গার্ডেন, 7 নম্বরে হাউ ড্রিঙ্কিং ওয়াটার ইজ সাপ্লাইড, 8 নম্বর, যেহেতু ওয়েস্ট বেঙ্গলে খুব সামনেই ভোট আছে, হাউ জেনারেল ইলেকশন ইজ হেল্ড, 9 নম্বরে আছে হাউ আর্টিকেল ইজ অর্ডার্ড থ্রু অনলাইন অ্যাপ। আপনারা দেখো, আমরা বর্তমানে অনলাইন অ্যাপ খুব জনপ্রিয় অ্যাপ, প্রায় ভারতবর্ষের 50% মানুষ অনলাইন অ্যাপের মাধ্যমে কেনাকাটি করে, তাই না? তো এটাও খুব ইম্পর্টেন্ট। তারপর আছে রেন, তারপর আছে টি বা কফি, না। এরপর আমি আসছি স্টোরি রাইটিং। দেখো, স্টোরি রাইটিং কিন্তু কমন পাওয়াটা খুব টাফ ব্যাপার, স্টোরির মেনলি প্র্যাকটিস করতে হবে। আর আমি যে স্টোরিটা, ধরো অনেক সময় কি হয়, স্যাররা স্টোরি রাইটিং প্র্যাকটিস করায়, অবশ্যই স্টোরি রাইটিং প্র্যাকটিস করো, কিন্তু বিভিন্ন রকম গ্রামার বই যেসব স্টোরিগুলো থাকে না, ওগুলো একটু থিমটা বোঝার চেষ্টা করো, আমি কি করে লিখবো। আর স্টোরি রাইটিং মাথায় রাখবে সবসময় কিন্তু তোমাকে পাস্ট টেন্সে লিখতে হবে। দেখো, একই জিনিস আমি ঘুরিয়ে ফিরে লেখার নামই স্টোরি, তোমাকে যে হিউজ জানতে হবে তবেই নাম্বার আসবে, এই ধারণা সম্পূর্ণ ভুল ধারণা। তো যেগুলো না পড়লে যাওয়া যাবে না, যেগুলো আলটিমেটলি লিখে যেতে হবে, সেগুলো কি কি আছে আমি একটু আলোচনা করছি, দেখবে ভালো করে। প্রথমত আছে এ শেফার্ড অ্যান্ড দ্য বয়, মানে ফুলিশ শেফার্ড, যে সব দিন চিৎকার করতো বাঘ পড়েছে, আর একদিন বাঘ সত্যি চলে এলো আর তাকে খেলো, আর কেউ সেদিন তাকে হেল্প করতে আসেনি। অবশ্যই স্টোরি টাইটেল আর মোরাল কিন্তু দেবে। এবার 2 নম্বরে কি আসছে, ফুলিশ ডগ। ফুলিশ ডগ গল্পটা বলার কিছু নেই, সে মাংস চুরি করেছিল, তারপরে সে স্টিমের উপর দিয়ে যাচ্ছিল, দেখলো জলাশয়ের মধ্যে নিজের রিফ্লেকশন দেখলো, সে বার করতে গেল, তার মুখের মাংস টুকরোটা মাটিতে পড়ে গেল, এই জলে পড়ে গেল। তারপরে কি 3 ব্রেভ বয়েজ, এই 3 ব্রেভ বয়েজ, এই স্টোরিটা আমি WBT দেখেছি, ABT টেস্ট পেপার দেখেছি, এবং বোর্ডের মডেল টেস্ট পেপারও দেখেছি, ঠিক আছে? এটা ভালো করে করবে এবছর, অনেকগুলো পেজ, একটা পেজে না, 2-3টা পেজ ধরে এটা আছে কিন্তু, ঠিক আছে? 3 ব্রেভ বয়েজ গল্পটা কেমন, যে তারা খেলতে গেছিল কোথাও মাঠে, দেখে যে লাইনের মধ্যে ফাঁক রয়েছে, তারা কি করে প্রথমে ভাবে উঠতে পারেনি, তারপর তারা দেখে তাদের মধ্যে একজন বন্ধু লাল রঙের জামা পরে আছে, সেটাকে ফ্ল্যাগ হিসেবে ব্যবহার করে এবং ট্রেনটাকে থামিয়ে দেয়, এবং তার সঙ্গে সঙ্গে কি করে বলতো, তার সঙ্গে সঙ্গে অ্যাক্সিডেন্টটাকে অ্যাভয়েড করতে তারা কি সমর্থ হয়। তারপর কি করবে, গ্রিডি ফ্রেন্ডস, এটাও দেখবে এবছর প্রথম চলছে, আগে এরকম থাকতো না। 3 গ্রিডি ফ্রেন্ডস বলতে 3 বন্ধু বেরিয়েছিল, রাস্তায় তারা একটা টাকার ব্যাগ পেলো, তো 2 বন্ধু মিলে 3 নম্বর বন্ধুকে খুন করলো, এই ভেবে যে 2 বন্ধুর মধ্যে কি হবে, টাকাটা আমরা বিতরণ করে নেবো, তাহলে বেশি টাকা পাবো। শেষে কি হলো, 2 বন্ধু 2জনকে খুন করলো, কেউ টাকাটা পেলো না কিন্তু। তারপরে 3 আর্টিস্ট, এটা নিশ্চয়ই জানো, 3জন ভালো পেন্টার ছিল, এটা নিশ্চয়ই করেছো বা আগেও অনেকবার প্র্যাকটিস করেছো, এর ডিটেলস বললাম না। তারপর আছে ক্যাপসুল অ্যান্ড দ্য মাঙ্কি, এটাও তোমাদের জানা, 8-9 থেকে এরকম অনেকগুলো স্টোরি তোমরা প্র্যাকটিস করেছো। তারপর আছে হারকিউলিস, এটাও করে এসছো তোমরা, এই ডিটেলস বলছি না, তাহলে ভিডিওর পরিমাণটা অনেকটা বেড়ে যাবে। তারপর আছে জয়েস অফ ফ্রিডম, এটা ক্যাপসেলার, মানে কি বলতো, একটা সৈনিক ছিল, সে অনেকদিন ধরে জেলে বন্দি ছিল, একদিন সে ফিরলো, রাস্তায় দেখলো যে একটা মানুষ কি করছে, অনেকগুলো পাখিকে বিক্রি করছে, ঠিক আছে? তো সে কি করলো, পাখিগুলো কিনে নিল এবং সেটা পাখিগুলোকে ছেড়ে দিল, জয়েস অফ ফ্রিডম এটা, ঠিক আছে? এ বয় অ্যান্ড হিজ বার্থডে গিফট, এটাও নিশ্চয়ই পড়েছো, তার ছোট করে বলে রাখি, এ বয় অ্যান্ড হিজ বার্থডে গিফট বলতে একদিন ছেলেটা বার্থডে ছিল, অনেক ফ্রেন্ড এসছে, অনেক ফ্রেন্ড তাকে অনেক কিছু বার্থডে গিফট দিয়েছে, তার আঙ্কেল তাকে কিছু টাকা দিয়েছিল এবং বলেছিল তুই ইচ্ছে মতো জিনিস কিনে নে। তো যখন সে বাইরে বেরোলো, সে একটা খুব অভাবী বাচ্চাকে দেখলো, সেটাকে হেল্প করলো, এবং সেটাই তার কাছে ছিল সবথেকে ভালো বার্থডে গিফট। তারপর আছে 10 নম্বরে, তোমরা অনেকবার করেছো এটা, এর সময় ডিটেলস কিছু বলার দরকার নেই, এ ব্লাইন্ড লেডি অ্যান্ড দ্য গ্রিডি ডক্টর, এ ব্লাইন্ড লেডি অ্যান্ড দ্য গ্রিডি ডক্টর। দেখো, এরপর আমি আসছি নোটিস রাইটিং এ। দেখো, নোটিস রাইটিং কিন্তু মুখস্থ করো, 8-10 লাইন কমন পোর্শন মুখস্থ না করো, লেখা যায় কিন্তু, যেগুলো ঘর থেকে মুখস্থ করে নিয়ে যাবে কিন্তু, ঠিক আছে? আর বলে দিই, যেগুলো না দেখলে নয়, কারণ নোটিস কিন্তু আসবে, ঠিক আছে? তো আমার যারা স্টুডেন্ট আমার কাছে এবছর দিচ্ছে মাধ্যমিক প্রায় 55 জন, তো আমি তাদেরকে আমার একটা পোর্শন রেডি করে দিয়েছি। দেখো, কমন পোর্শন বাদও এমন কিছু নোটিস চলে আসে না যেগুলো লিখতে পারবে না তোমরা ঝাপ করে,
খুব তাড়াতাড়ি লিখতে পারবে না কিন্তু। তো এই জন্য কিন্তু তোমাকে অবশ্যই অবশ্যই করে নোটিস রাইটিং কিছু নোটিস রাইটিং যেগুলো হট কেক বলা হয় সেগুলো দেখে যেতে হবে। সেগুলো কোনগুলো আমি একটু আলোচনা করছি, ভালো করে দেখবে বা শুনবে। প্রথম হচ্ছে নট টু ইউজ মোবাইল ফোন ইন স্কুল প্রিমিসেস, নট টু ইউজ মোবাইল ফোন ইন স্কুল প্রিমিসেস। 2 নম্বর বলছি সেভ আর্ট সেভ লাইফ। 3 নম্বর রিলিফ ফান্ড, যে কোনো রিলিফ ফান্ড আসতে পারে। 4 নম্বর রোড সেফটি উইক, রোড সেফটি উইক সেলিব্রেশন। 5 নম্বর আছে ওপেনিং অফ এ স্কুল লাইব্রেরি, ওপেনিং অফ এ স্কুল লাইব্রেরি। আমি এটা লাইব্রেরি দিয়ে ছেড়ে দিয়েছি কারণ খালি স্কুলেও না, ক্লাব লাইব্রেরিও হতে পারে ওপেনিং। তারপরে আছে ডেঙ্গি, তারপরে বলেছি দেখো এই যেগুলো কয়েকটা দিয়েছি দেখবে 8 নম্বরে অনেকগুলোকে একসঙ্গে দিয়েছি। দেওয়ার কারণ একটাই, যেগুলো একই টাইপের লেখা হয় মোটামুটি, একটা রেডি করে গেলে তুমি সব লিখতে পারবে। কিরকম? অ্যানুয়াল কালচারাল ফাংশন, রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, ফেয়ারওয়েল সেরিমনি, এগুলো মোটামুটি একই টাইপের লেখা, ঠিক আছে। তারপরে কি আসছে, আমি আসছি 9 নম্বরে হেল্প টু এ হার্ট ডিসিজ পেশেন্ট বা স্টুডেন্ট। তোমার স্কুলে কোনো স্টুডেন্টের শরীর খারাপ হয়েছে, তো স্কুল থেকে একটা নোটিশ করেছে যার যেরকম সামর্থ্য ডোনেশন করতে বলছে বা ডোনেট করতে বলছে। তারপর 10 নম্বরে আমি কি বলছি, স্কুল ম্যাগাজিন যেটা আসতে পারে বলছে স্কুল ম্যাগাজিন। আর 11 নম্বরে আমি কি বলেছি, ডিস্ট্রিবিউশন অফ বুকস ফ্রি অফ কস্ট, ঠিক আছে। এবার আমি আসছি ইনফর্মাল লেটার। আমার সাজেশন অনুযায়ী ইনফর্মাল লেটার কিন্তু এবারে আসতে পারে। তো কি কি ইনফর্মাল লেটার দেখে যাবে? প্রথমত বলি নট টু বি অ্যাডিক্টেড সোশ্যাল মিডিয়া বা অনলাইন গেমস। মানে এখন দেখা যাচ্ছে গার্ডিয়ানদের যে অভিযোগ থাকে যে ছেলেমেয়েরা বেশি অনলাইন গেম খেলছে বা সোশ্যাল মিডিয়ার প্রতি অ্যাডিকশনটা অনেকটা বেড়ে গেছে আগের থেকে, তো এটা অবশ্যই করে যাবে। 2 নম্বর হচ্ছে মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ মোবাইল ফোন, 3 নম্বর হচ্ছে ইউজফুলনেস অফ এআই। বর্তমান প্রযুক্তিতে এআই এর ব্যবহার কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে। এআই যেরকম ভালো দিক রয়েছে, খারাপ দিকও রয়েছে, তাহলে এটাও কিন্তু ঘুরে আসতে পারে। এই ইউজফুলনেস এন্ড অ্যাবিউজফুলনেস অফ হচ্ছে এআই। তারপর 4 নম্বর দিয়েছি এ প্লেস ইউ লিভ ইন। 5 নম্বর আছে ভিজিট পাবলিক লাইব্রেরি রেগুলারলি। ছাত্রছাত্রী এখন পড়ার চাপে লাইব্রেরিতে ভুলেই গেছে, তো এটা খুব দরকার লাইব্রেরি যাওয়াটা। আমরা এখন আমাদের সময় বাবা মা জোর করে লাইব্রেরিতে পাঠাতো যে যা লাইব্রেরি যা, শিখতে পারবি। খালি পড়ার বই পড়ে কিন্তু নাম্বার পাওয়া যেতে পারে, কিন্তু অনেক জিকে টিকে অনেক জানার জন্য বা ভবিষ্যতে এস্টাবলিশ হওয়ার জন্য অবশ্যই লাইব্রেরি ভিজিট করাটা খুবই দরকার। তারপরে কি বলছি, বেনিফিটস অফ রিডিং নিউজ পেপার। মোবাইলের জগতে নিউজ পেপার রিডিংটা প্রায় উঠেই গেছে। বর্তমানে কেউ ছাত্রছাত্রীরা নিউজ পেপার পড়ার প্রতি একটা অনীহা প্রকাশ করছে। খুব দরকার নিউজ পেপার পড়া, আর নিউজ পেপার পড়লে কিন্তু সেন্টেন্স ফরমেশন বিশালভাবে হেল্প হয়। কিন্তু এখনকার ছেলে মেয়েদের মধ্যে নাম্বার পাওয়াটাই যেন বেশি, খালি নাম্বার দিলেই তারা স্যাটিসফাইড। যাক সেসব কথা। 7 নম্বরে আমি দিয়েছি এ বুক বা ফিল্ম ইউ হ্যাভ রিসেন্টলি রিড। বই হলে রিড হবে, আর ফিল্ম হলে সিন হবে, খুব ইম্পর্টেন্ট। তারপরে বলছে সিকিং পারমিশন ফর এন এক্সকারশন, মানে তুমি এক্সকারশন যাবে, তুমি বাবার কাছে পারমিশন চাইছো যে বাবা আমাকে পারমিশন দাও, আর সঙ্গে সঙ্গে টাকাও পাঠাও যাতে করে আমি এক্সকারশন স্কুল থেকে বা বন্ধুদের সঙ্গে যেতে পারি 1 দিনের জন্য বা 2 দিনের জন্য। একদম লাস্ট বেনিফিটস অফ আর্লি রাইজিং বা মর্নিং ওয়াক। এটা অবশ্যই দেখে যাবে, বেনিফিটস অফ আর্লি রাইজিং বা মর্নিং ওয়াক। দেখো আমি যেগুলো বললাম সেগুলো মেন করে যাবে, কিন্তু ধরো আমি দেখেছি যে প্যারাগ্রাফ কিন্তু মাঝে মাঝে কিন্তু রিপিট করে দেয়, তো কিছু প্যারাগ্রাফ আমাকে দেখে যেতে হবে। এটা মেন্টাল স্যাটিসফ্যাকশন করার জন্য কিছু প্যারাগ্রাফ দেখে যাবে। তো কি প্যারাগ্রাফ দেখে যাবে? প্রথমত বলে রাখি ডিসিপ্লিন ইন স্টুডেন্ট লাইফ। 2 নম্বর স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিস, এগুলো দেখে যাবে। আর বায়োগ্রাফির মধ্যে দেখো বায়োগ্রাফিতে কমন পোর্শন অনেক থাকে, ওগুলো লিখে দিলে অনেকটা হয়ে যায়। প্লাস পয়েন্টস ডেভেলপ করতে হবে, অবশ্যই পাস্ট টেন্সে উল্লেখ করে লিখবে। তো বায়োগ্রাফি কি দেখে যাবে? মেনলি দেখে যাবে কয়েকটা। বায়োগ্রাফিতে আর মুখস্থ করার গল্প থাকে না, জাস্ট দেখে যাবে। কি দেখে যাবে? রতন টাটা, জুবিন গার্গ, সুনিতা উইলিয়ামস, আব্দুল কালাম অ্যান্ড লতা মঙ্গেশকর, এগুলো একটু দেখে যাবে, ঠিক আছে? এগুলো দেখে যাবে। দেখো প্রত্যেক বছরের ডায়লগ প্রত্যেক বছর ইম্পর্টেন্ট হয়, কিন্তু আজ পর্যন্ত আমি দেখিনি মাধ্যমিক কোনো ডায়লগ এসছে। তবে এবছরের সম্ভাবনা কিন্তু আছে ডায়লগ আসার। তো আমি যেন বলে রাখছি কিছু ডায়লগ দেখে যাবে, তাহলে স্টাইলটা কি করে লেখা হয় সেটা সম্বন্ধে ক্লিয়ার হয়ে যাবে। তো কোন ডায়লগ তুমি দেখে যাবে? আমার সাজেশন অনুযায়ী 4টে ডায়লগ ভালো করে দেখে যাবে। আর ডায়লগ সবসময় প্রেজেন্ট টেন্সে হয়, তাই তো মনে রাখবে কিন্তু, ঠিক আছে? ফার্স্টে গ্রিটিংস দিয়ে শুরু করতে হয়, সবসময় প্রেজেন্ট ফর্ম উল্লেখ করে লিখতে হয়। তো কি কি ডায়লগ দেখে যাবে? আমার সাজেশন অনুযায়ী 1 নম্বরে দিয়েছি আমি ফেলিং অফ ট্রিজ। কি দিয়েছি? ফেলিং অফ ট্রিজ। 2 নম্বরে কি দিয়েছি? বেনিফিটস অফ লার্নিং ইংলিশ। কি দিয়েছি? বেনিফিটস অফ লার্নিং ইংলিশ।
3 নম্বরে কি দিয়েছি ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ মোবাইল ফোন, কি দিয়েছি ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ মোবাইল ফোন। 4 নম্বরে দিয়েছি ব্যান অন অনলাইন গেমস, ব্যান অন অনলাইন গেম। দেখো এরপর আমি আসছি, সবগুলো পোর্শন প্রায় আলোচনা হলো, এরপর আমি আসছি গ্রামার পোর্শনে। তোমরা সবাই জানো যে আর্টিকেল প্রিপারেশন কি করে ব্যবহার করবে। তো আর্টিকেল প্রিপারেশন ব্যবহার করার জন্য আর্টিকেল প্রিপারেশন নিয়ম একটু পড়তে হবে বাবু, দেখতে হবে, না হলে তো হবে না, তাই না? তো তার জন্য টেস্ট পেপার প্র্যাকটিস করলে মোটামুটি করা যায়। তারপর সেই প্রপার ফর্মস অফ ভার্বস, এই প্রপার ফর্মস অফ ভার্ব সম্বন্ধে খুব খুব কেয়ারফুল থাকবে, কারণ প্রপার ফর্মস অফ ভার্বস কিন্তু অনেক স্যাররা বলে দেন যে আগে পুরোটা পড়বে, পড়ে মানে বোঝার চেষ্টা করবে, দেখার চেষ্টা করবে কোন টেন্সে আছে, কিন্তু একটা জিনিস মনে রাখবে সবটাই যে একই টেন্স থাকবে তার কিন্তু কোনো মানে নেই। যেমন ধরো বলছি, তুমি প্রপার ফর্মস অফ ভার্বসে স্টোরি এসছে, তখন জেনারেলি পাস্ট টেন্সে হবে। প্রপার ফর্মস অফ ভার্বসের মধ্যে নিউজ পেপার রিপোর্টকে ঢুকিয়ে দিয়েছে, তখন সেটা কি হবে প্রেজেন্ট পারফেক্টে করতে হয় বাবু, এটা মনে রাখতে হবে কিন্তু সবাইকে, ক্লিয়ার? এরপর আমি আসছি ডু অ্যাজ ডাইরেক্টেড। এই ডু অ্যাজ ডাইরেক্ট থাকে 3 নম্বর, এই ডু অ্যাজ ডাইরেক্ট থাকে কত নম্বর 3 নম্বর, ঠিক আছে? এই 3 নম্বরের মধ্যে কি মানে ভালো করে দেখবে, খুব ভালো করে দেখবে। কিন্তু প্রথমে আসছি আমি ন্যারেশন। দেখো ন্যারেশন সব ন্যারেশন অবশ্যই করতে হবে, কিন্তু আমি বলবো ইন্টারগেটিভ আর ইম্পারেটিভ খুব ভালো করে দেখবে, ইন্টারগেটিভ আর ইম্পারেটিভ খুব ভালো করে প্রিপারেশন হয়ে যাবে, প্রিপেয়ার হয়ে যাবে। তারপর আসছি ভয়েস চেঞ্জ। 3 নম্বর আছে ডিগ্রি। এবছর ডিগ্রি হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি, আর ডিগ্রি যদি করো পজিটিভ আর কম্পারেটিভ ফর্ম ভালো করে দেখে যাবে, কারণ প্রশ্ন কিন্তু সুপারলেটিভ ফর্মেই দেবে, তোমাকে দেখে নেবে। আর ওয়ান অফ দা থাকলে কি হয়, এই পোর্শন গুলো খুব ভালো করে নিয়ম গুলো দেখে যাবে। তারপর আসছে কমপ্লেক্স, 4 নম্বর আসছে কমপ্লেক্স। কিন্তু শুনে রাখো, আমার ধারণা কোথাও না কোথাও কমপ্লেক্স তোমরা সবাই করেছো, কিন্তু আমার ধারণা এবছর কমপ্লেক্স সেন্টেন্স দেবে, বাট সিঙ্গেল সেন্টেন্সকে ভেঙে ডুয়েল করতে হবে, এর নিয়ম আছে কিন্তু, এটা একটু ভালো করে দেখে যাবে। তা গ্রামার যেগুলো বললাম সেগুলো করবে, এরপর আমি ফ্রেজাল ভার্বটা আলোচনা করব। এবারে আমি আসছি ফ্রেজাল ভার্ব। দেখো এই ফ্রেজাল ভার্ব সম্বন্ধে বলে রাখি, ফ্রেজাল ভার্ব তো অনেক থাকে, আমি আমার স্টুডেন্টের জন্য 40টা দিয়েছি, ওগুলো করতে বলেছি। কিন্তু সবসময় তোমরা খেয়াল রাখবে যে ফ্রেজাল ভার্বের লিস্ট কিন্তু, যেটা লিস্ট থাকবে, লিস্ট বাবাদের হচ্ছে লিস্ট, ওটা কিন্তু প্রেজেন্ট ফর্মে থাকবে, আর প্রশ্ন যে কোনো ফর্মে থাকতে পারে। তো তোমাকে কিন্তু প্রশ্ন যেই ফর্মে আছে তোমায় কিন্তু সেই ফর্মে নিয়ে যেতে হবে, ঠিক আছে? যদি তুমি সেই ফর্মে না করো, ধরো আছে তোমার প্রশ্নে আছে ডিস্ট্রিবিউটেড, লিস্টে হবে গিভ হবে, তুমি যদি গিভ হবে করে দাও তাহলে কিন্তু ওখানে হাফ নাম্বার মাইনাস খেয়ে যাবে, ঠিক আছে? সবসময় খেয়াল রাখবে ওটাকে গিভ হবে করতে হবে। তো আমি একটা কথা সবাইকে বলে দিই, যদি তোমরা তার প্রপার ফর্ম, মানে প্রশ্নে যে ভার্বটা দেওয়া আছে তার যদি প্রপার ফর্ম জানতে না জানো আর কি, তাহলে যেই ফর্মের লিস্টে আছে সেই ফর্মে তোমরা কিন্তু রেখে দেবে, তাতেও তো হাফ নাম্বার পাবে। কিন্তু ফর্ম চেঞ্জ করতে গিয়ে ভুলভাল ফর্ম চেঞ্জ করলে তাহলে কিন্তু ফুল মার্কস কিন্তু কেটে নেবে, কিন্তু এটা একটু সতর্ক থাকবে সবাই, ঠিক আছে? আচ্ছা এবার শোনো তোমরা, এতক্ষণ বোর্ডে বললাম আনসিন পোর্শনটা। দেখো আনসিন নিয়ে কিন্তু একটা মানে সবথেকে যে প্রবলেমটা জায়গায় আসে সেটা ফাইন্ড ওয়ার্ডস খোঁজা নিয়ে। আমি একটা কথা বলি শোনো, আগে তোমরা আনসিনটা করার আগে ফাইন্ড ওয়ার্ডস যাবে, ফাইন্ড ওয়ার্ডস কিন্তু গ্রামারের মধ্যে থাকে, মনে রাখবে। তো আগে ফাইন্ড ওয়ার্ডসে গেলে ফাইন্ড ওয়ার্ডস এর মানেগুলো বোঝার চেষ্টা করবে, ফাইন্ড ওয়ার্ডস এর মানেগুলো বোঝার চেষ্টা করবে এবং পেন্সিল দিয়ে ওই মানেগুলোকে লিখবে। এবার তুমি বলবে স্যার আমরা যদি মানেগুলো বুঝতেই না পারি, দেখো 4টার মধ্যে 3টের মানে বোঝা যায়। এবার সবসময় খেয়াল রাখবে ফাইন্ড ওয়ার্ডস মানে কিন্তু সিমিলার ওয়ার্ড নয়, এটা মাথার মধ্যে রাখবে সবসময়, ফাইন্ড ওয়ার্ডস মানে কিন্তু সিমিলার ওয়ার্ড নয়। এবার কি করবে, ফাইন্ড ওয়ার্ডস এর মানে একটা এক্সাক্ট আইডিয়া হলে, মানে যে প্রশ্নগুলো দেওয়া থাকবে তার তো একটা আইডিয়া মোটামুটি বুঝতে পারলে, এবার কি করবে বলতো, এবার চলে যাবে তুমি আনসিনটার জায়গায়। আনসিন যখন পড়বে, যে ওয়ার্ডগুলো তোমাকে স্ট্রাইকিং ওয়ার্ড মনে হচ্ছে তার তলে একটু আন্ডারলাইন করবে। এই আন্ডারলাইনটা করতে কেন বলছি একটু মন দিয়ে শুনবে ভালো করে, কিন্তু এই আন্ডারলাইনটা করলে তুমি যেরকম ফাইন্ড ওয়ার্ডস মানে খুঁজতে তোমার সুবিধা হবে। 1 নম্বর সুবিধা হবেই হবে, 2 নম্বর দেখবে আনসারে যে প্রশ্নগুলো থাকে, আনসারে কেমন প্রশ্ন থাকে, আনসারে টিক মার্ক থাকে। তো ওই যেই লাইনগুলো তুমি বা যে ওয়ার্ডগুলো আন্ডারলাইন করছো না, ওইগুলো কিন্তু হাইলাইটস হয়ে থাকবে তোমার চোখের সামনে। তাহলে 1 নম্বর কি হলো, তুমি এমসিকিউ তোমাকে হেল্প করবে। 2 নম্বর কি হলো, দি অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন থাকে, অবশ্যই কিন্তু সম্পূর্ণ বাক্যে উত্তর লিখবে। তারপরে যে ট্রু ফলস থাকে না, যে সাপোর্টিং সেন্টেন্স গুলো দিতে হয়, সেই সাপোর্টিং সেন্টেন্স গুলো কিন্তু এই আন্ডারলাইন ওয়ার্ড থেকে তুমি পেয়ে যাবে, ঠিক আছে? এরপর তো ফাইন্ড ওয়ার্ডস তোমার ওখান থেকে পাবেই। তো মোটামুটি আজকে এই ভিডিওটা ছিল,
তো প্রথম ভিডিও হয়তো অনেক কিছু ভুল ত্রুটি হয়ে থাকতে পারে, তো তার জন্য আমি ক্ষমা প্রার্থী। যদি ভালো লাগে আমি আস্তে আস্তে আরো ভিডিও নিয়ে আসবো, এবং ব্যাকগ্রাউন্ডগুলো আজকে চেঞ্জ করা হয়নি, সেগুলো চেঞ্জ হবে, বড় একটা বোর্ড লাগানো হবে, সেগুলো সব হবে আস্তে আস্তে। আগে আমাদের সাপোর্ট দরকার। আমার মোটামুটি আমি মেদিনীপুরে পড়াই, যারা নতুন, যাদের কাছে নতুন ভিডিওটা যাবে একটু কমেন্ট করবেন যে কোন কোন জেলা থেকে দেখছেন বা কেমন লাগলো, একটু কমেন্টে জানাবেন। আমার এবছর মাধ্যমিকে আছে প্রায় 54 থেকে 56 স্টুডেন্টস রয়েছে। আমার 11-এর স্টুডেন্ট রয়েছে প্রায় 91, এইচএস রয়েছে প্রায় 65, টোটাল স্টুডেন্ট প্রায় 250-র ওপর। তো এই সমস্ত ভিডিও করার উদ্দেশ্য একটাই, যাতে করে কি হয় আপনার কাছে পৌঁছানো যায়। ঠিক আছে, এটাই প্রথম ভিডিও, তাই হয়তো ভুল ত্রুটি হলে মাফ করবেন। তবে সাজেশন যারা দিয়েছি একটু ভালো করে দেখে নেবেন। আর যারা সাজেশনটা পেতে চাইছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করবেন, সুরজিৎ দে বলে লেখা আছে, আমি লিঙ্ক দিয়ে দেবো। তো সেখানে কিন্তু পিডিএফ দেওয়া থাকবে, ঠিক আছে, ওখান থেকে আপনি পিডিএফ এর সাজেশনটা নিয়ে নিতে পারেন। কেমন? নমস্কার, সেটুকুনি।